ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ইজ ব্যাক। ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে এবার বড় ধরনের খেলা হতে যাচ্ছে। সব রেকর্ড ভেঙে অনন্য ইতিহাস তৈরি করে আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এত বড় বিজয় যা মানব ইতিহাসে তো 240 বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি। কোনো প্রেসিডেন্ট এর আগে এত বাজেভাবে আত্মসমর্পণ বা স্যারেন্ডার করেনি, যা তারা এখন। আমার কিন্তু এটা পছন্দ হয়েছে ভাই। রাজনীতির শেষ কথা নাই, ঠিক কাজটাই করছে। এই মুহূর্তে এটা দরকার ছিল ভাই। হ্যাঁ ভাই, জাতীয় সংসদে জামাত ইসলামী জোটের এমপিদের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের প্রশংসায় ভাসছে। দর্শক, জামাতের যে এই ভূমিকা, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপি যেই পথে হাসছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা। বিএনপির এই 31 দফা 20 নং দফা কি বিএনপি ভুলে গিয়েছে নাকি তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে? বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না মাননীয় স্পিকার। ওই যে শেখ হাসিনার আমলে যা ছিল সেটাই ধরে রাখতে চায় ডাক্তার শফিকুর রহমান স্যার। তো বলছেই আজকে শেখ হাসিনাই খালি খারাপ, শেখ হাসিনার সব কিছু ভালো। আজকে বিরোধী দলের নেতা সংসদে তারা এই কথা বলছে। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। আগের ফ্যাসিজমকেও মেনে নেয়নি জনতা, আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল। নতুন করে ফ্যাসিজমকেও যদি কেউ প্রতিষ্ঠা করতে চান, তাও ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। এই জুলাইকে যে বা যারা বাধা দেবে তারাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে, আর আওয়ামী লীগের মতো লজ্জাজনক গ্লানিময় পতন হবে। জনতার আকাঙ্ক্ষাকে হাত দিয়ে বৃথায় ঠেকানোর চেষ্টা করেন না। হাত দিয়ে বলো সূর্যের আলো, রুদিতে পারে কি কেউ? গাদ্দারি করে ঠেকানো যাবে না জনজোয়ারের ঢেউ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একটি রাষ্ট্র যখন ভেতর থেকে ক্ষয়ে যায় তখন তার প্রথম আঘাতটি লাগে প্রতিষ্ঠানের গায়ে। বিচারকদের ব্যক্তিগত মত প্রকাশের দায়ে যদি নেমে আসে শোকজের খড়গ, তবে সেই রাষ্ট্রের মেরুদণ্ড কি আদৌ সোজা আছে? জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ পর্দার আড়ালে কি শুরু হয়েছে নতুন কোনো ইন্ডেমিনিটির খেলা? আজ আমরা উন্মোচন করব এক ভয়াবহ সত্য, যেখানে মানবাধিকারের মুখোশে আড়ালে ঢাকা পড়ছে একদলীয় আধিপত্যের নীল নকশা। রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যখন সংস্কারের ডাক উঠছে, ঠিক তখনই দেখা যাচ্ছে এক নগ্ন সত্যের বহিঃপ্রকাশ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নির্লজ্জভাবে দলীয়করণের নেশায় মত্ত হয়েছে একটি বিশেষ মহল, তা কেবল উদ্বেগজনক নয়, বরং এক ভয়াবহ অশনি সংকেত। আমরা যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তবে দেখব এই আগ্রাসনের ব্যাপ্তি কত দূর। শুরু করা যাক বাংলাদেশ ব্যাংক থেকে। যে প্রতিষ্ঠানটি দেশের আর্থিক স্থিতিশীলতার অভিভাবক, আজ সেখানে কান পাতলে কি শোনা যায়? অর্থনীতির চাকা সচল করার বদলে সেখানে কি অদৃশ্য কোনো দখলদারিত্বের ছায়া দীর্ঘতর হচ্ছে না? প্রতিষ্ঠানের এই নামহীন অধঃপতন প্রমাণ করে যে নীতি নৈতিকতার চেয়ে এখানে গোষ্ঠীগত আধিপত্যই আজ বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর বিষয় যখন ঘটে বিচার বিভাগের অন্দরে। বিচার বিভাগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শেষ আশ্রয়স্থল, কিন্তু সেখানেও যখন 28 জন বিচারককে শোকজ করা হয়, প্রশ্ন ওঠে, ন্যায় বিচারের দাড়িপাল্লা কি তবে ভয় আর ত্রাসের নিচে চাপা পড়ে যাচ্ছে? তাদের অপরাধ কি ছিল? কেবল একটি ব্যক্তিগত চ্যাট গ্রুপে নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করা। এই ঘটনা প্রবাহ কি আমাদের সেই পুরনো অন্ধকার সময়ের কথা মনে করিয়ে দেয় না, যেখানে কথা বলার অধিকার ছিল কেবল নির্দিষ্ট একটি শ্রেণীর? সম্প্রতি মহান সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। শিরোনামটি শুনতে বেশ শ্রুতিমধুর, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি বিপ্লবীদের রক্ষা কবচ, কিন্তু এই বিলের গভীরে লুকানো আছে এমন কিছু মারপ্যাচ যা একজন সচেতন নাগরিককে ভাবিয়ে তুলতে বাধ্য। এই বিলের সংজ্ঞায় কমিশন বলতে সরাসরি জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ করা হয়েছে। বিলের 2 ঘ উপধারায় একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় যুক্ত করা হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার। এখানে 2টি আলাদা মানদণ্ড দাঁড় করানো হয়েছে। 1, রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে বা সংকীর্ণ উদ্দেশ্যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে। 2, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে যে কার্যাবলী সম্পন্ন হয়েছে। প্রশ্ন এখানেই, কে এই বিভাজন রেখা টানবে? কোনটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আর কোনটি ব্যক্তিগত হত্যা স্বার্থে হত্যা, তা সংজ্ঞায়িত করার অসীম ক্ষমতা দেওয়া হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনকে। অর্থাৎ জুলাইয়ের বিপ্লবে কার গায়ে আইনি রক্ষা কবচ উঠবে আর কার উপর খড়গ নামবে, তার চাবিকাঠি থাকবে এই কমিশনের হাতে। কিন্তু ভাবুন তো, যে কমিশনকে এই বিশাল দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই কমিশন নিজেই কি স্বাধীন, নাকি এটিও সেই বাপের দোয়া সংস্কৃতির অংশ হতে যাচ্ছে? এই রহস্যের জট আমরা খুলব এখনই। তবে তার আগে দেশের প্রতিটি কোণ থেকে সত্য অনুসন্ধানী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন।
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান কাঠামো নিয়ে কাটাছেঁড়া করলে এক হতাশাজনক চিত্র ফুটে ওঠে। 2009 সালের অধ্যাদেশ অনুযায়ী এই কমিশনটি যেভাবে পরিচালিত হচ্ছে তা কার্যত সরকারের একটি বর্ধিত অংশ ছাড়া আর কিছুই নয়। বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই কমিশন কিভাবে বিরোধী দলের কণ্ঠরোধে ব্যবহৃত হয়েছে। এটি এমন এক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছিল যা ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দোষী সাব্যস্ত করার কারখানায় পরিণত হয়েছিল। গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধগুলোকে যারা একসময় বৈধতা দেওয়ার কারিগর হিসেবে কাজ করেছে, আজ সেই একই প্রতিষ্ঠানকে জুলাই গণ অভ্যুত্থানের শুদ্ধি অভিযানের দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক? সবচেয়ে বড় বিতর্কের জায়গাটি হল কমিশনের প্রশাসনিক নিয়ন্ত্রণ। যদি এই কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় তবে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা কি অবান্তর? স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই যেখানে আইন শৃঙ্খলা রক্ষার প্রধান সংস্থা, সেখানে তাদের অধীনে থাকা একটি কমিশন কিভাবে সরকারি বাহিনী বা দলীয় ক্যাডারদের অপরাধের সঠিক তদন্ত করবে? এটি যেন বিচারক ও জল্লাদ একই ব্যক্তি হওয়ার মতো এক উপহাস। সংসদের ভেতরেই কিন্তু এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এমনকি খোদ ক্ষমতাসীন মহলের কোনো সদস্য স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে কমিশন যদি অটোনোমাস বা স্বায়ত্তশাসিত না হয় তবে এই বিল কেবল একটি সুন্দর কাগজের দলিলেই সীমাবদ্ধ থাকবে। বিরোধী দলের উপর নিপীড়ন চালানো বা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করার একটি আইনি ঢাল হিসেবে এটি ব্যবহৃত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আমাদের দেশের নির্বাচন কমিশন, পিএসসি কিংবা দুর্নীতি দমন কমিশন এগুলো কাগজে কলমে স্বায়ত্তশাসিত হলেও বাস্তবে এগুলোর অবস্থা কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই। তবুও একাডেমিক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এগুলোকে স্বতন্ত্র রাখা হয়। তাহলে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে কেন এই লুকোচুরি? কেন যারা একসময় জুলুমের শিকার হয়েছে তারাই আজ এই কমিশনকে মন্ত্রণালয়ের শিকলে বেঁধে রাখতে চাইছে? তারা কি ভয় পাচ্ছে যে কমিশন স্বাধীন হলে তাদের নিজেদের অনেক অপ্রিয় সত্য বেরিয়ে আসবে? আমরা যদি এখনই এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের নগ্ন থাবা থেকে রক্ষা করতে না পারি তবে বাংলাদেশ ব্যাংক বা বিসিবির মতো আমাদের বিচার বিভাগ এবং মানবাধিকার কমিশনও একটি দলীয় ক্লাবে পরিণত হবে। তখন জুলাই ইন্ডেমনিটির নামে যা করা হবে তা হয়তো ইতিহাসের পাতায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ হবে। মাননীয় স্পিকারের সামনে যখন জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা বিলটি উত্থাপিত হয় তখন বাইরের সাধারণ মানুষের মনে ছিল এক আকাশ সমান প্রত্যাশা, কিন্তু বিলের ভেতরের শব্দশৈলী আর আইনি মারপ্যাচ দেখে আজ থমকে যেতে হয়। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 2009 সালের সেই মানবাধিকার কমিশন আইনটি মূলত কেন করা হয়েছিল? সেটি কি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, নাকি সরকারের দমন পীড়নের বিরুদ্ধে একটি রক্ষা কবচ হিসেবে? একটি স্বাধীন দেশে মানবাধিকার কমিশনকে কেন একটি মন্ত্রণালয়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের হাতে থাকে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? জুলাইয়ের রাজপথে যারা বুক পেতে দিয়েছিল তাদের ওপর গুলি চালিয়েছিল কারা? রাষ্ট্রযন্ত্রের সেই একই বাহিনী। এখন যদি সেই বাহিনীর কর্মকাণ্ডের বিচার বা নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয় এমন এক কমিশনকে যারা প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুগত, তবে সেই বিচার কি আদৌ নিরপেক্ষ হবে? এটি অনেকটা এমন যে আসামি নিজেই নিজের মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। এই বিলের মাধ্যমে জুলাইয়ের প্রকৃত শহীদ আর রাজনৈতিক প্রতিহিংসার সংজ্ঞায়ন যদি এই পরাধীন কমিশনের হাতে ছেড়ে দেওয়া হয় তবে প্রকৃত বিপ্লবীরা কি বিচার পাবে, নাকি বাপের দুয়ার আড়ালে একদল সুবিধাবাদী নিজেদের সব অপরাধ ধামাচাপা দিয়ে ইন্ডেমনিটি বা দায়মুক্তি আদায় করে নেবে? প্রতিষ্ঠানের এই পতন কেবল রাজপথে সীমাবদ্ধ নেই, এটি ঢুকে পড়েছে বিচারালয়ের পবিত্র অন্দরেও। যখন আমরা এই রিপোর্টটি করছি ঠিক সেই মুহূর্তে 28 জন বিচারককে শোকজ করা হয়েছে। তাদের অপরাধ কি কোনো ভুল রায় দেওয়া? না, তাদের অপরাধ ছিল একটি ব্যক্তিগত চ্যাট গ্রুপে নিজেদের মতামত প্রকাশ করা। চিন্তা করে দেখুন, যে বিচারক নিজের বিবেক অনুযায়ী একটি চ্যাট গ্রুপে কথা বলতে পারেন না, তিনি কি কোনো বড় রাজনৈতিক মামলার ক্ষেত্রে স্বাধীনভাবে রায় দিতে পারবেন? এই শোকজ কেবল 28 জন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি পুরো বিচার বিভাগের ওপর এক অদৃশ্য ভয়ের রাজত্ব কায়েম করার প্রচেষ্টা। বিচারকদের যদি এই পর্যায়ে হুমকির মুখে রাখা হয় তবে সাধারণ মানুষ শেষ আশ্রয়স্থল হিসেবে আর কোথায় দাঁড়াবে? ক্রিকেট বোর্ডের দিকে তাকালে আজ ঘৃণা এবং করুণা উভয়ই হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি, যা একসময় দেশের কোটি মানুষের আবেগের ঠিকানা ছিল, আজ তা এক হাস্যকর ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। পেশাদারিত্বকে লাথি মেরে দলীয় ক্যাডার আর ব্যক্তিগত পছন্দের লোক দিয়ে যেভাবে এই বোর্ড দখল করা হয়েছে তা জুলাইয়ের চেতনার সাথে এক চরম পরিহাস। বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে দলীয় লেজুর বৃত্তি শুরু হয়েছে, যেভাবে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে হলের সিট বন্টন পর্যন্ত সেই পুরনো দখলদারিত্বের গন্ধ পাওয়া যাচ্ছে, তা আমাদের শঙ্কিত করে। বিচার বিভাগকে যদি আজ ভয়ের মধ্যে রাখা হয় তবে সাধারণ মানুষের বিপ্লব কি তবে কেবল একদল শাসকের বদলে অন্য দল আসার গল্প হয়েই শেষ হয়ে যাবে? যদি মানবাধিকার কমিশনকে অটোনমাস বা স্বায়ত্তশাসিত বডি হিসেবে গড়ে না তোলা হয় তবে এই জুলাই ইন্ডেমনিটি বিলটি দিন শেষে কেবল কাগজের টুকরো হয়েই থেকে যাবে। এটি বাস্তব কোনো সুফল দেবে না, বরং নতুন করে বিরোধী দল দমন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। ইন্ডেমনিটি বা দায়মুক্তি কখনোই কোনো শুভ সংবাদ নিয়ে আসে না। ইতিহাস সাক্ষী যে শাসক বা গোষ্ঠী বিচারের ঊর্ধ্বে থাকতে চেয়েছে, কালক্রমে ইতিহাস তাদেরই সবচেয়ে কঠিন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অলরেডি অবিশ্বাস চলে আসছে। তো কেমন নির্বাচন হইল এটা?
মাগুরার মতো হয়ে গেল না ব্যাপারটা? এরকম একটা নির্বাচন তো আপনারা আগে করছেন, আবার কেন করতে গেলেন? এমনিই তো জিততেন, দরকার কি ছিল ভাই? এই যে শিশু বাচ্চারা ভোট দিতেছে, যাদের গোফ উঠে নাই, এমন একজনকে দেখলাম সে সকাল 9টা-10টার দিকে যায় ওই যে যারা এজেন্ট থাকে তাদের কাছ থেকে সিগনেচার নিচ্ছে। কেন এই সিগনেচার? মানে ভোট গণনার পরে ফল যখন ঘোষণা হবে এর আগে এজেন্টদের সিগনেচার লাগে। ওই সিগনেচার তো নিবে রাত্রে, ভোট গণনার পরে সকাল 9:30টায়। কেন? তাকে ধৈরা ম্যাজিস্ট্রেটের কাছে যখন নিয়ে আসছে, সেই বিচারক কি বলে জানেন? ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে। আরে ভাই, ওরা হাত করা পড়া, কত বড় অপরাধ এটা! এই ধরনের নির্বাচন দেখলাম। একজন প্রতিবাদ করতে গেছে, তার জামা কাপড় ছিঁড়া ফেলাইছে। প্রশাসন ছিল তো ভাই, আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, সবাই তো থাকে, সবাই থাকে। কাজের বেলায় তো কিছু দেখি না। 2টা আসনে এরকম নির্বাচন করলেন, সারা সোশ্যাল মিডিয়ায় ভইরা গেছে, সবাই হাসি তামাশা করতেছে, অনেকে রাগও উঠতেছে। ভাই, আমার রাগ উঠে নাই, কারণ কি জানেন? এটাই ভাগ্যে ছিল। তো বললাম না, বোকাদের সঙ্গে চালাকদের বসবাস আছে বলেই তো এই পৃথিবীটা সুন্দর। আমরা বোকার দলে পইরা গেছি, তো তারা চালাকের দলে। গণতান্ত্রিক সরকারের নির্বাচন এমন হইতে পারে, কল্পনা করা যায়? গত 16 বছর সবচেয়ে বড় অভিযোগ কি ছিল? ওরা ঠিক মতো নির্বাচন করে না। শেখ হাসিনার নির্বাচন ঠিক হয় না, দিনের ভোট রাতে করে, আমি নির্বাচন করে, এই সীমিত ছিল। আজকের নির্বাচনটা আপনারাই বলেন, আপনারাই বিচারক, আপনারাই রায় দেন। কি দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়? একটা গণতান্ত্রিক সরকার এরকম নির্বাচন করতে পারে? গত সরকার তো ছিল অগণতান্ত্রিক সরকার, 300 আসনে তো নির্বাচন করছে। এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। যদি ঘটে থাকে কিছু, সেটা রাতের 8টার পরে ঘটছে। কিন্তু দিনের বেলা এরকম দৃশ্য দেখছেন, একেবারে ফকফকা রোদের মধ্যে যা কিছু ঘটলো, এটা কোনো নির্বাচন হইলো? যাই হোক, নির্বাচন কইরা মুখে ফেনা উঠা লাভ নাই। এভাবেই আমরা সংবিধান বইলা ফেনা তুলা ফেলতেছি। জুলাই সনদপত্র চাই। আমার মনে হয় জুলাই সনদপত্রের কথা ভুলা যাওয়া উচিত। একটাই দাবি তোলা উচিত। সে একটা দাবি কি? গণভোটের অধিকার। একটা তফসিলের মধ্যে 2টা ভোট হয়েছে, একটা মাইনা নিছে, আরেকটা মাইনা নেয় নাই। দাবি একটাই, গণভোট। ভুলা যান জুলাই সনদ। ওই গণভোট পাশ করা মানে কি জানেন? সংস্কার হয়ে যাওয়া। আজকে দেখেন জামাত ইসলাম এবং 11 দল ওয়াক আউট করছে। কেন ওয়াক আউট করছে সংসদ থেকে? এটা আপনারা নিশ্চয়ই জানেন, তাও একটু বলি। দেখেন, এখানে এমন কিছু আইনের বিল উত্থাপন করছে যেগুলা জনগণের পক্ষে যায় না, জনগণের বিপক্ষে। ওই যে শেখ হাসিনার আমলে যা ছিল সেইটাই ধরে রাখতে চায়। ডাক্তার শফিকুর রহমান স্যার তো বলছেই আজকে, শেখ হাসিনাই খালি খারাপ, শেখ হাসিনার সব কিছু ভালো। আজকে বিরোধী দলের নেতা সংসদে দাঁড়ায় এই কথা বলছে। হান্নান মাসুদ তো ভাই সরাসরি বলছে, আপনারা যতই চেষ্টা করেন শেখ হাসিনা হইতে পারবেন না। আরো কি বলছে জানেন? আপনারা মেজরিটি বেশি বলে এমন কিছু ভাইবেন না যে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, আগে সরকারের মতো। আর এই ওয়াক আউটের পিছনে কাহিনী একটাই ভাই, শেখ হাসিনার সব কিছু ভালো, শেখ হাসিনা খারাপ। শেখ হাসিনাকে বাদ দিয়া তার সব কিছু ধরে রাখতে চায়, আগের সিস্টেমটাই ধরে রাখতে চায় বর্তমান সরকার। এই জন্য ওয়াক আউট করছে। এর মধ্যে সবচেয়ে বড় কাহিনী কি জানেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ইনারা মাইনা নিবে না, মানে বিরোধী দল 11 দল মাইনা নিবে না, এটা কিন্তু বিএনপি কল্পনা করে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিরোধী দল এটা মাইনা নিবে, এরকম একটাই ধারণা ছিল বিএনপির ভিতরে। বিএনপি মনে করছে এটা অবশ্যই মাইনা নিবে, কারণ আওয়ামী লীগ তো সবচেয়ে বেশি জুলুম করছে জামাত, শিবির, এনসিপি এবং বিএনপির উপরও, যার জন্য বিরোধী দল এটা মাইনা নিবে, বাহাবা দিবে। কিন্তু না, সোজাসুজি ডাক্তার শফিকুর রহমান বইলা দিছে, আমরা এর সাথে নাই। কাউকে নিষিদ্ধ করবেন এর মধ্যে আমরা নাই। সবাই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে। কোন দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন এর মধ্যে আমরা নাই। আমার কিন্তু এটা পছন্দ হয়েছে ভাই। রাজনীতির শেষ কথা নাই, অবস্থা বুঝা ব্যবস্থা নিতে হয়। যুদ্ধের ময়দানে আপনি যতই প্ল্যান করেন না কেন, যখন যে সিচুয়েশন, ওই সিচুয়েশন অনুযায়ী চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিতে হয়। ঠিক কাজটাই করছে। এই মুহূর্তে এটা দরকার ছিল ভাই। হ্যাঁ ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন। আওয়ামী লীগ যে আইনের মধ্যে দিয়া জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল যাওয়ার 3-4 দিন আগে, ওই আইনের মধ্যে দিয়েই কিন্তু আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে। আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ এবং আইনের আওতায় আনতে চায়, বিচারের আওতায় আনতে চায়। তার মানে কি জানেন? আওয়ামী লীগকে আর এখন রাজনীতি করতে দিবে না আগামী 5 বছর। কিন্তু জামাত ইসলাম সেটার পক্ষে না। জামাত ইসলামের কথা, সবাই রাজনীতি করার অধিকার আছে। সঠিক টাইমে সঠিক সিদ্ধান্তটা নিছে। কারণ কি জানেন? আওয়ামী লীগের ওরা তো ভাই ধোকা খাইছে, বিশ্বাস করছিল তো, ভোট দিছিল তো। ওরা কি ভাবছিল? গণতান্ত্রিক সরকার আসলে কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করার নিশ্চয়ই সুযোগ করে দিবে। ওদের কল্পনার বাইরে চলে গেছে তো, সবাই ভিতরে হাহাকার। ওই হাহাকারের মধ্যে জামাতে ইসলাম কিছুটা হইলো সান্ত্বনা দিতে পারছে, বা এই সান্ত্বনা উনি এই প্রথম দেয় নাই। নির্বাচনের আগে খেয়াল করে দেখেন, ওনার বক্তব্যের মধ্যে উনি বলছে, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, দেশের দায়িত্ব দেয়,
তাহলে আমরা আমাদেরকে যারা অত্যাচার করছে, মানে আওয়ামী লীগকে মিন করে বলছে, আমাদের উপর আপনারা যারা অত্যাচার করছেন, আপনাদের হাতে হ্যান্ডকাপ পরাবো না, আপনাদের হাতে আমরা কর্ম তুলে দিব। হ্যাঁ, কর্ম তুলে দিব। দেখেন কত সুন্দর কথা, ওই কথার মধ্যেই তো আছে আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্যে নাই, কেন থাকবে? সামনে হচ্ছে ভাই স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন। এই সময়তে কেন জামাত বা 11 দল কাউকে নিষিদ্ধ করতে যাবে? আর এই নিষিদ্ধ যদি করেন, এই নিষিদ্ধের মধ্যে দিয়া যে আইনের ভিতর দিয়ে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, কিছুদিন পর যায় বলবে ভাই 71-এরও বিচার করুম, আবার রাজাকারদের বিচার করুম, যুদ্ধ অপরাধীদের বিচার করুম। এটা বইলা ভাই জামাত কত আবার নিষিদ্ধ করতে পারে? নিশ্চয়ই এটা জামাত 11 দল বুঝতে পারছে, বুঝতে পাইরা ওর পক্ষে যায় নাই, ওয়াক আউট করছে, খুবই ভালো কাজ করছে। আরেকটা কথা বইলা তো ভাই একেবারে দিল্লি পর্যন্ত খবর পৌঁছায় দিছে। সেটা কি? শেখ হাসিনাই খারাপ, শেখ হাসিনার সবকিছু ভালো, সবকিছু আঁকড়ায় ধরে রাখো, শেখ হাসিনার এই খালি ফালাইয়া দুমু, এই কথাটা তো বলছে, ওই পর্যন্ত খবর চলে গেছে। এখন উনি বুঝতে পারবে, হায় হায় নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নিছিলাম, যদি জামাত ইসলাম এই 11 দলকে সাপোর্ট দিতাম তাহলে তো অন্য ফলাফল হইতো। কারণ এদের ভিতরে রহম আছে ভাই, এরা বুঝে দেশকে যদি গড়তে চান বিভাজন চলবে না, সবাইকে এক জায়গায় আনতে হবে। বিভাজন দিয়ে কোনোদিনই দেশ গড়তে পারবেন না। গত 30-40 দিনের সংসদের দিকে তাকান না, কি পাইছেন? খালি এর দোষ দিতেছে, এর দোষ দিতেছে, এর ভুল ধরতেছে, এর ভুল ধরতেছে। পুরাটাই মনে হইতাছে মাওলা একটা স্কুল খুলছে, স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, ওইখানে শুধু লেখাপড়া হইতাছে। এই আপনি ভুল করতেছেন, আপনি ভুল করতেছেন, এইভাবে বলেন, এইভাবে বলা উচিত না। এইসবই তো চলতেছে, মিনিটে 2 লক্ষ টাকা খরচ কইরা এগুলাই দেখতে থাকুন। স্থানীয় নির্বাচন কি করে করতে হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে না? বিরোধী দলকে এখন থেকেই চিন্তা ভাবনা করতে হবে, কারণ প্রশাসনের সব জায়গায় ওনাদের লোক। আমি তো মনে করি আইনের লোকরাও ওনাদের লোক। না হলে ভাই এই বগুড়ায় এবং শেরপুরের নির্বাচনটা এমন হইলো কেন? কেন প্রশাসন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারলো না? এটা হলো আমার প্রশ্ন। তার মানে কি সব সেটিং তাদের? এই সেটিং এর ভিতর দিয়ে যদি আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, কমিশনারের নির্বাচন করতে যান, ধরা খাবেন, 100% ধরা খাবেন। 6 মাসের জন্য একটা নির্বাচন কমিশনের গঠন করতে হবে, কিন্তু দলমুক্ত, একেবারেই দলমুক্ত, দল থেকে বাইচা বাইচা বাপের দোয়া ক্রিকেট টিমের মতো বাপের দোয়া নির্বাচন কমিশনার গঠন করবেন, এটা হবে না। একেবারে নতুন কইরা করতে হবে। বর্তমান যে নির্বাচন কমিশনার আছে তাকে পদত্যাগ করতে হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।